মানে এই যে গিভ এন্ড টেক তো গিভ এন্ড টেক এই যে তুমি হচ্ছে কসমেটিক সার্জারি করে নিজেকে অনেক চেঞ্জ করেছো, কাপড় খোলা ছাড়া গিভ এন্ড টেক মানে হচ্ছে দেওয়া নেওয়া। গিভ এন্ড টেক টেকের কথাটা গিভ এন্ড টেক ধরে গিভ এন্ড টেক আছে। গিভ এন্ড টেক ছাড়া আপনি কোনো কাজই পাবেন না। গিভ এন্ড টেক চকমকে নায়িকা, দেখতে বিউটিফুল, সুন্দর, যাদের দেখলেই মনে হয় এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো, সেই যদি আমার সারা জীবনের সঙ্গী হতো। কিন্তু নায়িকাদের এই চকমকে চেহারার পিছনে লুকিয়ে আছে হাজারো গল্প। নায়িকাদের প্লাস্টিক সার্জারি থেকে গিভ এন্ড টেক থেকে খোলামেলা পোশাকে নায়িকাদের পণ প্রমোট। শুধু এতটুকুই ক্ষান্তরে আমাদের বাংলাদেশের বেশিরভাগ নায়িকারা হলো চামড়া ব্যবসায়ী। হারতে হারতে নাটক করতে যায়, কিন্তু এফবিসিতে যখন বাইর হয় তখন দামি প্যারোডো গাড়িতে বাইর হয়। এবং মিডিয়ার বেশিরভাগ পুরুষের পরকীয়ার সাথে জড়িত। মিডিয়ার কালো জগৎ নিয়ে ডকুবঙ্গের এই ভিডিওতে কথা বলবো। তাই বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই ডকুবঙ্গ সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এবং মন্তব্য কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা উন্মুক্ত বক্স, সেখানে অবশ্যই জানাই যাবেন। চকমকে নায়িকা, দেখতে বিউটিফুল, যাদের দেখলে মনে হয় সে যদি আমার সারা জীবনের সঙ্গী হতো। নায়িকাদের দেখলে আমাদের বেশিরভাগ পুরুষের এমন হয়, আর প্রত্যেকটা মেয়ের দেখলে মনে হয় তার মতো যদি আমি সুন্দর হতে পারতাম। এত সুন্দর চেহারা দেখলেই মনটা ভরে যায়। নায়িকাদের এত সুন্দর চেহারার পিছনে লুকিয়ে আছে হাজারো অজানা গল্প। হাজারো নায়িকাদের চকমক হওয়ার পিছনের গল্প হলো, সর্বপ্রথম যেই গল্পটা আপনাকে বলতে হবে সেটা হলো প্লাস্টিক সার্জারি। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপিয়ান থেকে সারা বিশ্বের যত নায়িকা আছে সকলেই প্লাস্টিক সার্জারি করে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে হাজার হাজার লাখো লাখো কোটি টাকা খরচ করে তাদের সৌন্দর্য হতে হয়। নায়িকারা প্লাস্টিক সার্জারি ও অপারেশন করে তারা এই চকমকে চেহারার অধিকারী হয়েছে। এভাবে যদি আমাদের বাংলাদেশের সকল মেয়ে যদি প্লাস্টিক সার্জারি করতে চায় তাহলে অল্প কিছু সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে বেশিরভাগ নারীরা আত্মহত্যা করবে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ওই সমস্ত জায়গায় বেশিরভাগ নারীরা প্লাস্টিক সার্জারি করে এবং বিভিন্নভাবে অপারেশন করে নিজের চেহারা চকমকে করে। কিন্তু তাদের এই সুন্দর চেহারার পিছনে লুকিয়ে আছে হাজারো টাকা এবং বিভিন্ন অপারেশনের মাধ্যমে বিভিন্নভাবে প্লাস্টিক সার্জারি করে তারা সুন্দর হয়েছে। কিছুদিন পরে তারা যে প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়েছে, সে সৌন্দর্য আরো ভালো লাগে, তাদের আরো সুন্দর হতে মনে চায়। আর নারীদের যত দেবেন ততই তাদের চাহিদা বাড়বে। পৃথিবীর প্রত্যেকটা নারী এমন, যত দেবেন ততই তাদের চাহিদা বাড়বে। আর একবার যখন প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়, দ্বিতীয়বার অপারেশন করতে ক্ষতি হয়। তারপর যখন দ্বিতীয়বার অপারেশন করতে পারে না এবং সার্জারি করে নতুন রূপে আনতে পারে না, তখন ওই নারী আত্মহত্যার দিকে চলে যায়। একের পর এক মানুষ আত্মহত্যা করছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যে উন্নত সমস্ত রাষ্ট্রগুলো, যে সমস্ত রাষ্ট্রগুলো প্লাস্টিক সার্জারি একটা সাধারণ বিষয় হয়ে গেছে, ওই সমস্ত রাষ্ট্রগুলো মহিলাদের আত্মহত্যা করার প্রবণতা বেশি এবং বিভিন্ন নারীরা প্লাস্টিক সার্জারি না করতে পেরে আত্মহত্যা করেছে। কিছু মানুষ প্লাস্টিক সার্জারি করার পর আত্মহত্যা করেছে, কিছু মানুষ আবার প্লাস্টিক সার্জারি করার টাকা না থাকার কারণে আত্মহত্যা করেছে। ইদানিং কালে আমাদের বাংলাদেশে এখন প্লাস্টিক সার্জারি হয়, কিছু মানুষ প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়েছে। যেমন ভাবে আমাদের বাংলাদেশের একজন নায়িকা, নাটকের নায়িকা যদি বলেন সামিরা খান ভাই, আগে তার চেহারা কেমন ছিল আর এখন তার চেহারা কেমন হয়েছে। দিন যতই যাচ্ছে তার চেহারা উন্নত হচ্ছে এবং সুন্দর হচ্ছে, কিন্তু আগের চেহারা দেখলে আপনি তাকে নায়িকা মনে করতেন। আর বিশেষ করে খেয়াল করবে নায়িকারা বেশি দিন বেঁচে থাকে না, কারণ যে সমস্ত নায়িকারা প্লাস্টিক সার্জারি করে এবং বিভিন্নভাবে সার্জারি করে এবং অপারেশন করে, যারা সৌন্দর্যতা অর্জন করে, তারা বেশি দিন দুনিয়াতে টিকতে পারে না। অল্প কিছুদিনের জন্য এবং সাময়িক সময়ের জন্য তারা সুন্দর হয়। আবার কিছু মানুষ তো প্লাস্টিক সার্জারি করে সুন্দর তো হয় এবং কিছু মানুষ প্লাস্টিক সার্জারি এবং অপারেশন করতে সুন্দর হতে গিয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। এর যদি উদাহরণ নিতে চান তাহলে ভুরি ভুরি উদাহরণ পাবেন। বিশেষ করে ইন্ডিয়ান নায়িকাদের দিকে তাকান, অনেক নায়িকারা ন্যাচারালি সুন্দর ছিল, কিন্তু যখন তারা প্লাস্টিক সার্জারি করলো, অপারেশন করলো সুন্দর হওয়ার জন্য, কিন্তু যখন তাদের চেহারা নষ্ট হয়ে গেছে। এভাবে যতই দিন যাচ্ছে ততই নায়িকারা প্লাস্টিক সার্জারি করছে এবং প্লাস্টিক সার্জারি করে কিছু মানুষের যেমন সুন্দর হচ্ছে এবং কিছু মানুষের চেহারা নষ্ট হচ্ছে। কিন্তু এর সাথে আমাদের ভিতরে ক্যান্সারের মতো অপারেশন করার যে প্রবণতা সুন্দর হওয়ার জন্য দিন যতই যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। তাই আমাদের বাংলাদেশের নারীদের প্লাস্টিক সার্জারি থেকে বিরত থাকতে এবং যে সমস্ত নায়িকারা প্লাস্টিক সার্জারি করে সুন্দর হচ্ছে, যাদের কারণে আমাদের বাংলাদেশের নারীরা প্লাস্টিক সার্জারির দিকে আগ্রহী হয়েছে, তাদের থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা এদের দ্বারা আমাদের সমাজে অনেক ক্ষতি হচ্ছে। সমাজের ভিতরে যেমন পুরুষের ক্ষতি হচ্ছে তেমন নারীরও ক্ষতি হচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ সুন্দর না হতে পারে, বিভিন্ন মানুষ আত্মহত্যা করছে এবং নিজের ভিতরে গিল্টি ফিল হচ্ছে বিভিন্ন মানুষকে থেকে, সে এত সুন্দর হয়ে গেল, আমি কেন সুন্দর হতে পারলাম না। আর সুন্দর না হতে পারে অনেক মানুষ আত্মহত্যা করছে, আর অনেক মানুষ সুন্দর হওয়ার পর ওষুধ খেতে খেতে অল্প সময়ে মারা যাচ্ছে। আপনি নায়িকা হতে চান তাহলে আপনি গিভ এন্ড টেকে যুক্ত হয়ে যান। আপনিও কিছু দেন, আমিও কিছু দিই, আপনিও কিছু নেন, আমিও কিছু নিই, তাহলে আপনি নায়িকা হতে পারবেন। আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ নায়িকারা ভাই হাঁটতে হাঁটতে নাটক করতে যায়, হাঁটতে হাঁটতে ছবি করতে যায়, কিন্তু এফবিসিতে যখন বাইর হয় তারা প্যারোডো গাড়িতে এবং দামি দামি গাড়িতে
তারা বাইরে। কিন্তু যখন এফডিসিতে ঢোকে খালি পায়ে ঢোকে, কিছু পড়ার মতো থাকে না, তেমন কিছু থাকে না, নর্মাল ভাবে এফডিসিতে ঢোকে। কিন্তু এফডিসিতে যখন বাইর হয় প্যারাডো থেকে শুরু করে বিভিন্ন দামি গাড়িতে বাইরে, এবং কিছু দিনের ভিতরে নায়িকাদের বাড়ি গাড়ি সমস্ত জিনিস হয়ে যায়। বিভিন্ন দেশে তারা ট্যুর দিতে যায়। সে কিভাবে ট্যুর দিতে যায় এবং হাজার কোটি টাকা পায় কিভাবে? কিছুদিন আগে ভাত খাইতে পান্তা পুরাইতো সেই মানুষ 1-1.5 বছরের মাথায় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। ঢাকা ফ্ল্যাট বাড়ি টাড়ি থেকে শুরু করে বছরে 10-12 বার বিদেশে ট্যুর দিতে যায়। যে নায়িকা দুবেলা দুমুঠো খাইতে পারে না, কিভাবে যায়? একটু চিন্তা ভাবনা করে দেখেন ভাই। সেটা হলো গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। নায়ক নায়িকারা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে বড়লোক আছে, বিশেষ করে নায়িকারা গাড়ি বাড়ি করছে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। কয়েক বছর আগে সাকিব খান তো স্পষ্ট ভাষায় তার এক স্ত্রীর ব্যাপারে কথা বলে গেছে, তো কিভাবে এত টাকার মালিক হয়ে গেল। আমি তাকে এত টাকা দেয়নি, যে কিভাবে এত টাকার মালিক হয়ে গেল। এটা নিয়ে যখন প্রশ্ন করছে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে সাকিব খানের ব্যাপারে, করতে পারে, কিন্তু এটাই হলো বাস্তব। মিডিয়া যুগ চলে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। বিশেষ করে আমাদের বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রি, এরা তো গিভ অ্যান্ড টেক ভরপুর। বছরে 1-2টা ছবি করে, 1-2টা ছবি করে সে বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। কিভাবে? একটা ছবিতে পায় কত? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ধরেন 5 লাখ পায়। আমি করলাম 10 লাখে পেয়ে একটা মুভি করলে একটা নায়িকা, নতুন একটা নায়িকা যখন আসে সে 20 লাখ টাকাই পায়। আমি ধরলাম 20 লাখ টাকা তো আমাদের বাংলাদেশ ইদানিং কালের কোনো মুভির বাজেটই নেই। আমি ধরলাম একটা নায়িকা 20 লাখ টাকা পায়, বছরে বা 2টা ছবি করলো ধরেন 40 লাখ টাকা পায়। সে 40 লাখ টাকা দিয়ে ঢাকার ভিতরে 5-6 কোটি টাকা দিয়ে সে বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে, গাড়ি কেনে, প্যারাডো কেনে, বড় বড় গাড়ি কেনে, ড্রাইভাররা এত হাজার উন্নতি কিভাবে। আর আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি তো প্রত্যেকটা নায়িকা এর সাথে জড়িত, গিভ অ্যান্ড টেকের সাথে জড়িত। গিভ অ্যান্ড টেক ছাড়া কোনোভাবে তো মুভি হতেই পারে না, মুভি কল্পনা করা যায় না। কয়েকদিন আগে একটা নায়িকা বলেছে নাটকে তেমন একটা গিভ অ্যান্ড টেক চলে না। চলে, আমি বলছি চলে, কিন্তু নাটকে ততটা চলে না যতটা মুভি ইন্ডাস্ট্রি চলে। মুভি ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারা তো মিলনও হতে পারে না গিভ অ্যান্ড টেক ছাড়া। এমন ছবি করতে গেলে সেখানে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে ছবি করে। আর গিভ অ্যান্ড টেকের মাধ্যমে আমাদের বাংলাদেশের নায়িকারা বড় বড় অট্টালিকায় চলে গেছে। গিভ অ্যান্ড টেকের মাধ্যমে বাড়ি গাড়ি, বিদেশে ফ্ল্যাট সমস্ত জিনিস করে ফেলেছে তারা। গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তারা নিজেরা বড়লোক হচ্ছে, কিন্তু এর সাথে আমাদের বাংলাদেশের মানুষদের, আমাদের বাংলাদেশের নারীদের তাদের দিকে উৎসাহিত করছে। এবং আমাদের বাংলাদেশ যতই দিন যাচ্ছে আমাদের বাংলাদেশের নায়িকারা তারা গিভ অ্যান্ড টেক করা হচ্ছে। তারা অন্যের সাথে বিছনায় ঘুমা, তারা চামড়ার ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে হাজার কোটি বিলিয়ন টাকার মালিক। তাতে আমাদের বাংলাদেশ, আমাদের জনগণের কোনো ক্ষতি নেই। আপনার চামড়া বেচে আপনি টাকা কামাইবেন, আপনার চামড়া বেচে আপনি বাড়ি করবেন, আপনি যা কিছু লাগে আপনি তাই করবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের দেখে, আপনাদেরকে যারা ফলো করে তাদের কি পরিমাণ ক্ষতি আছে আমি সেটার কথা বলছি। আপনাদেরকে ফলো করে আমাদের সমাজের হাজারো নারীরা আপনাদের দিকে আকর্ষণ হচ্ছে। আপনাদের মতো সৌন্দর্য তো না হতে পারে, তারা নিজেরা আফসোস করছে, তাদের মতো আমি সুন্দর হতে পার না, কিন্তু তারা এই যে টাকা ইনকাম করছে, তারা যে প্লাস্টিক সার্জারি করছে, তারা যে অপারেশন করছে, এবং প্রতি মাসে লাখ লাখ কোটি কোটি টাকা তাদের ফেজের পিছনে, তাদের সৌন্দর্য হওয়ার পিছনে, অপারেশনের পিছনে, প্লাস্টিক সার্জারির পিছনে যে খরচ হচ্ছে, আমাদের বাংলাদেশের নারীরা পারছে না, সাধারণ মানুষরা পারছে না, কারণ তারা গিভ অ্যান্ড টেক করতে পারছে না, তারা বিভিন্ন জায়গায় চামড়ার ব্যবসা করতে পারছে না, তারা বিভিন্ন মানুষের সাথে বিদেশে ট্যুর দিতে পারছে না। তারপরে তাদের এত টাকা নেই, তার স্বামীরও তো হাজার কোটি টাকা নেই যে তারাকে সার্জারি করার জন্য এবং অপারেশন করার জন্য, সুন্দর হওয়ার জন্য হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করবে। আর যখন দিতে পারছে না তখনই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হওয়া যায়। এভাবে আমাদের বাংলাদেশে ইদানিংকালে সৌন্দর্য হওয়ার জন্য, অপারেশন করার জন্য, প্লাস্টিক সার্জারি করার জন্য দিন যত যাচ্ছে ততই ডিভোর্সের হার বাড়ছে, এবং দিন যতই যাচ্ছে ততই স্বামী স্ত্রীর ভিতরে বোনাবনি কমছে। পুরুষরা নায়িকাদের মতো সুন্দর স্ত্রী চায় আর মেয়েরা নায়িকাদের মতো সুন্দর হতে চায়। কোনোটাই সম্ভব না সাধারণ একটি মানুষের জন্য। তখন ঝগড়া বিবাদ এবং বিভিন্ন ধরনের কলহলবাদী একসময় এটা ডিভোর্সের পর্যায়ে চলে যায়। আর আপনারা যদি চামড়ার ব্যবসা নিয়ে কথা বলতে চান, নায়িকারা চামড়ার ব্যবসা করে না, নায়িকারা এর সাথে জড়িত না, তাহলে আপনি মাহি আর পোবাকে দেখেন, তাদের তো বিভিন্ন ফুটেজ বাইরে গেছে, ভিডিও বাইরে গেছে, তারা বিভিন্ন মানুষের সাথে চামড়া ব্যবসা করছে। এবং মাহি এই জীবনে কয়টা ছবি করছে, পোবা কয়টা নাটক করছে, কয়টা মুভি করছে, কিন্তু তারা এত হাজার কোটি টাকার মালিক এবং বিদেশে কয়েকদিন পর পর ট্যুর যায় কিভাবে? আপনার যেমন প্রশ্ন, মুরাদের সাথে তো মাহির একটু ফোন কল পর্যন্ত ভাইরাল হয়ে গেছে, সেটার কথা কি আপনাদের মনে আছে? মনে না থাকলে আবার একটু রিমাইন্ড করে দেন, গুগলকে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, দিবলোকে স্পষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশ সাবেক এক মন্ত্রী মুরাদের সাথে তার ফোন কল ভাইরাল হয়েছিল, তাকে মন খুশি করার জন্য যে ফোন দিয়েছিল, এবং কোন জায়গায় তাও স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, সামনে দিয়ে পিছন দিয়ে কোন জায়গায় দিয়ে কি কর, স্পষ্ট ভাবে ফোন কলটা ভাইরাল হয়েছে। সেটার কথা আপনারা ভুলে গেছেন? না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই বানাইতেছি, তো খাওয়ার সব তো রস
ভুলে গেছেন। এভাবে আমাদের বাংলাদেশে যত নায়িকা আছে যারা হঠাৎ করে মিডিয়া ইন্ডাস্ট্রি আসে 1-1.5 বছর ভিতর বড় লোক যায়, তাদের চলন বলন পোশাক আশাক চেঞ্জ হয়ে যায়। বেশিরভাগ চামড়ার ব্যবসা করে, তারপর তাদের পোশাক আশাক চেঞ্জ করতে হয়। টাকা পয়সা থাকে না, তারা 1-1.5 বছর মাথায় 1,000 কোটি টাকার মালিক হয় কিভাবে? যে এটা যেমন আপনার প্রশ্ন আমার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলোই হলো চামড়ার ব্যবসা এবং গিভ অ্যান্ড টেক। তুমি দাও আমি দিই, আমি মজা পাইছি আমিও মজা পাইছি। তারা গিভ অ্যান্ড টেক করছে এবং তারা চামড়ার ব্যবসা করছে, তারা প্লাস্টিক সার্জারি করছে। তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হলো আমাদের সমাজের মানুষকে তারা ক্ষতির সম্মুখীন করছে। আমাদের যুব সমাজকে পর্ন ভিডিওর দিকে তারা প্রমোট করছে। তারা খোলামেলা পোশাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের ছবি পোস্ট করছে। বিভিন্ন জায়গায় ছবি পোস্ট করার মাধ্যমে তারা পর্ন ভিডিও প্রমোট করছে। এই যে আমাদের সমাজে এখন থেকে 20-30 বছর আগে আমাদের বাংলাদেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ এত পরিমাণ পর্ন ভিডিও দেখতো না, কিন্তু যে সময় থেকে ইন্ডিয়ান নায়িকারা এবং বাংলাদেশি নায়িকারা খোলামেলা পোশাকে ছবি থেকে শুরু করে বিভিন্ন ফটোশুট এবং বিভিন্নভাবে মডেলিং করা শুরু করছে, তখন থেকে আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্বে পর্ন ভিডিওর প্রমোট করছে এই মুভি ইন্ডাস্ট্রি। আর মুভি ইন্ডাস্ট্রির মাধ্যমে এই যে পর্ন ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে সমস্ত মুভি ইন্ডাস্ট্রির কারণে, নাটক ইন্ডাস্ট্রির কারণে এবং বিভিন্ন নায়িকাদের খোলামেলা পোশাকের কারণে পর্ন ভিডিও এত প্রমোট আছে। আর পর্ন ভিডিও দেখার মাধ্যম হলো এই মুভি ইন্ডাস্ট্রি। মুভি ইন্ডাস্ট্রি যদি না থাকতো এবং নাটক ইন্ডাস্ট্রি যদি না থাকতো, এত পরিমাণ আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্বের মানুষ এবং সারা বিশ্বের পুরুষ এবং নারীরা এত পরিমাণ পর্ন ভিডিওর অ্যাডিক্টিভ হতো না এবং এত পরিমাণ মানুষ পর্ন ভিডিও দেখতো না। 1 সেকেন্ডে 28,000 উপর মানুষ পর্ন ভিডিও দেখে 2021 সালের রিপোর্ট অনুযায়ী। এখন তো তার পরিমাণ আরো বাড়ছে। আর পর্ন ভিডিও প্রমোট করছে নাটক ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারা, তারা পর্ন ভিডিও প্রমোট করছে। বিশেষ করে নায়িকারা পর্ন ভিডিও প্রমোট করছে। আর পর্ন ভিডিও চলে এসে নায়িকাদের কারণে নায়িকারা যদি খোলামেলা পোশাকে না আসতো তাহলে পুরুষ বা নারীর ওই ধরনের চাহিদাই জাগতো না। নায়িকাদের এই খোলামেলা পোশাকে দেখার কারণে তার পর্ন ভিডিও দেখার আগ্রহ বাড়ে। বিশেষ করে যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশের নায়িকারা খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবি পোস্ট করছে এবং বিভিন্ন জায়গায় ছবি পোস্ট করার মাধ্যমে আমাদের এই যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে এবং পর্ন ভিডিও দেখার জন্য তারা বাধ্য করছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তারা যে পর্ন ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে আছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যারা খোলামেলা পোশাকে যুবকদেরকে নষ্ট করতে আছে, ব্রেনকে নষ্ট করতে আছে এবং মানুষের ব্রেনকে বিকৃত করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এই সমাজের পচাগলা মানুষ যারা পর্ন ভিডিওকে প্রমোট করে, যারা পর্ন ভিডিওকে সাপোর্ট করে খোলামেলা পোশাকের মাধ্যমে, তাদেরকে আমাদের বাংলাদেশের মানুষটা বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে ফলো করছে এবং তারা যেভাবে সেজেগুজে থাকে সেভাবে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন মানুষ তাদের মতো হতে চায়, তাদের মতো থাকতে চায়, কিন্তু তাদের মতো কোনোভাবেই হওয়া সম্ভব না। তারা যেমন সমাজের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে, ইয়াং জেনারেশন ক্ষতি করছে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে তারা পর্ন এডিকশনের মাধ্যমে। আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্বের নায়িকারা খোলামেলা পোশাক পরে পর্নের দিকে যেমন আকর্ষণ বাড়াচ্ছে, তেমনিভাবে দিন যত যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্বের নায়িকারা পরকীয়াকে সাধারণ একটি ব্যাপার বানাইতে চাইতে আছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং মিডিয়া ইন্ডাস্ট্রির বেশিরভাগ পুরুষ এবং বেশিরভাগ নারীরা পরকীয়ার সাথে জড়িত। তাই তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ কথা বলতে হবে। সমাজের যেই মানুষটা খারাপ কাজ করবে তাকে খারাপ বলতে হবে, যেই মানুষটা ভালো করে তার ভালোটা বলতে হবে। এবং বিশেষ করে খোলামেলা পোশাকে যারা চামড়া ব্যবসা করে এবং আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যারা ধ্বংস করছে এবং বিভিন্ন মানুষকে আত্মহত্যা এবং পরিবার ধ্বংস করার বিরুদ্ধে যারা কাজ করছে এবং পরিবারকে শেষ করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, আমাদের বাংলাদেশের নায়িকারা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে, চামড়া ব্যবসার মাধ্যমে, পরকীয়ার মাধ্যমে এবং প্লাস্টিক সার্জারি করার মাধ্যমে বিভিন্ন মানুষের সৌন্দর্যকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, আমাদের সমাজকে রক্ষা করতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত মানুষ আছে সমাজের পচাগলা মানুষকে যে আমরা ফলো করি, যারা সমাজের নিকৃষ্ট মানুষ, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যারা আমাদের সমাজটাকে নষ্ট করছে, যারা আমাদের রাষ্ট্রকে নষ্ট করছে, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যদি আমরা কথা না বলি এই সমাজের পচাগলা মানুষ আরো বেড়ে যাবে। আমাদের কথা বললে কোনো লাভ হবে না। যে নায়িকারা যেন খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উত্তাপ না ছড়াতে পারে, সেদিকে যেমন আমাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে আমাদের যুব সমাজ এদিকে যেন অ্যাডিকশন না পারে, পর্ন যেন না দেখতে পারে, নায়িকাদের খোলামেলা পোশাকে যেন তাদেরকে না দেখতে পারে, সেদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিভিন্নভাবে আমাদের নায়িকাদের খোলামেলা পোশাক বন্ধ করতে হবে এবং পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে এবং যার মাধ্যমে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হচ্ছে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের রাষ্ট্রকে সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই এই সমাজের নোংরা মানুষ থেকে নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক রাখার চেষ্টা করবেন। রাষ্ট্র যেন কোনোভাবে তাদেরকে প্রমোট না করে, তাদেরকে আশ্রয় না দেয়, সেদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। লাগলে তাদের বিরুদ্ধে আমাদেরকে রীতিমতো যুদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে এই সমাজের নোংরা মানুষ এবং পচাগলা মানুষ থেকে
নিজেকে সতর্ক রাখবেন, রাষ্ট্রকে সতর্ক রাখবেন। রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনাকে রক্ষা করার দায়িত্ব আপনার। তাই আপনাকেও রক্ষা করবেন, রাষ্ট্রকেও রক্ষা করবেন, সমস্ত জিনিস রক্ষা করার দায়িত্ব আপনার। তাই আপনাকেই কথা বলতে হবে, আপনাকেই প্রতিবাদ করতে হবে এবং নিজের জায়গা থেকে নিজের মতো করে প্রতিবাদ করবেন এবং ভিডিওটা যত পারেন তত শেয়ার করে দেবেন। তাই সমাজের পচাগলা নোংরা মানুষকে নিজে ফলো করবেন এবং অন্যকে ফলো করতে দেবেন না, এবং যে ফলো করবে তার বিরুদ্ধে কথা বলবেন, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবেন। যারা এখন পর্যন্ত আমাদের ডকুবঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন।